সাধারণ উপসর্গ যেগুলো যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই আসতে পারে, সেটা হচ্ছে যে হঠাৎ করে অনেকটা ওয়েট লস একেবারে নির্মূল হয়ে যাবে। এই রকম জায়গাতে আমরা এখনো এসে পৌঁছতে পারিনি বলেই মনে হয়। শরীর চর্চা করার সময় আমাদের কমে যাচ্ছে বা আমাদের লাইফস্টাইলটার পরিবর্তন ঘটছে। নমস্কার, আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ক্যান্সার ডে কয়েকদিন আগেই পেরিয়েছে। ক্যান্সার একটি মারণ রোগ, আর আজকে আমরা পেয়েছি আমাদের সাথে আলোচনায় ডক্টর অভিক মন্ডল, রেডিয়েশন অনকোলজিস্ট, বিপি পোদ্দার হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমাদের বেশ কিছু প্রশ্ন থাকবে। মানে ক্যান্সার মানে মানুষের একটা বিরাট বড় ভয় থাকে। ক্যান্সার একটা মারণ রোগ। রাশিয়াতে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সম্প্রতি নিউ ইয়র্কে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং 18 জনকে দেওয়া হয়েছে। তারা 18 জনকে সুস্থ বলে দাবি করছে। তো এখন বিষয়টা হচ্ছে, এটা কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে সমাজে। ক্যান্সার নিয়ে সারা পৃথিবীতেই যে বিভিন্ন ধরনের রিসার্চ গুলো চলে, তারই একটা অংশ হচ্ছে এই রাশিয়ার ভ্যাকসিন, যেটার উল্লেখ আপনি করলেন। এখন কয়েক মাস ধরেই এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড আলোচনা চলছে। তো এই ভ্যাকসিনটা বেসিক্যালি একটা পার্সোনালাইজড mRNA ভ্যাকসিন। mRNA ভ্যাকসিনের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। কোভিডের সময়ে mRNA, যেটা মডার্না ভ্যাকসিন নামে পরিচিত ছিল, তো সেই সময় থেকেই এই mRNA ভ্যাকসিনগুলোর বিভিন্ন উপকারিতা বা তার কার্যক্ষমতাটা আমাদের সামনে আসে। এখন পার্টিকুলারলি এই রাশিয়াতে যে ভ্যাকসিনটা হয়েছে, এটা কতটা ক্যান্সার প্রতিরোধে সক্ষম বা তার যেটা প্রণালী, সেটা আমাদের সামনে এখনো সেভাবে আসেনি। রাশিয়ান গভর্নমেন্ট, এটা বলা যেতে পারে এই ভয়ঙ্কর রোগকে মোক্ষম জবাব দিতে ভ্যাকসিনের এটা একটা বাড়ছে। এটা একটা ছোট পার্ট হতে পারে, ক্যান্সার ট্রিটমেন্টের একটা ছোট পার্ট হতে পারে, কিন্তু এটার প্রভাবে সমস্ত ক্যান্সার একেবারে নির্মূল হয়ে যাবে এইরকম জায়গাতে আমরা এখনো এসে পৌঁছতে পারিনি বলেই মনে হয়। পরবর্তীতে এর ডেটা আরো সামনে এলে তখন আরো ক্লিয়ারলি বলা যাবে। আর যেটা আপনি নিউ ইয়র্কে ক্যান্সারের ভ্যাকসিনের কথাটা বললেন, 18 জনের উপরে প্রয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে ডোস্টারলিম্যাব বলে একটা মলিকিউল, যেটা 18 জন রেকটাল ক্যান্সার পেশেন্টের উপরে প্রয়োগ করে দেখা গেছে যে 18 জনের মধ্যেই ওই ক্যান্সারটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে গেছে, যেটাকে আমরা বলি কমপ্লিট মেটাবলিক রেসপন্স। এটা দেখা গেছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় অবশ্যই। আচ্ছা, বিষয়টা একটা জানার আপনার কাছে আছে, একটু পার্শ্ব প্রতিক্রিয়া থাকার একটা সম্ভাবনা থাকে? পার্শ্ব প্রতিক্রিয়া তো যে কোনো চিকিৎসারই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। তবে এই যেটা মানে এই ডোস্টারলিম্যাব যেটা বলা হচ্ছে ইমিউনোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কেমোথেরাপির থেকে একটু অন্য রকমের, এবং ধীরে ধীরে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আগে মানুষের মধ্যে যে ভয়গুলো ছিল, সেই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কমিয়ে আনা সম্ভব হচ্ছে, জিনিসটাকে আরো রিডিফাইন বা আরো প্রিসাইজ করে তোলার মাধ্যমে। আচ্ছা, রাশিয়ার যে ভ্যাকসিন, এটা কি ভারতে আসবে মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। বিজ্ঞানের দরজা তো সারা পৃথিবীতেই সমস্ত দেশের জন্য খুলে দেওয়াটা উচিত। আচ্ছা, আপনি তো যেহেতু ভারতে রয়েছেন, ভারতের যেহেতু বিভিন্ন রকম পেশেন্ট দেখেছেন বা বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, তো ভারত কি এরকম ধরনের কোনো প্রতিষেধক আগামী দিনে তৈরি করতে পারবে কি মনে হয়? ভারতবর্ষেও ক্যান্সারের উপর বিভিন্ন ধরনের রিসার্চ চলছে, এবং সেগুলো নিয়ে যদি সরকারি সংস্থা বলেন তাহলে আইসিএমআর এর তরফ থেকেও বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক চলছে। তাছাড়া মুম্বাইয়ের টাটা, এইমস, এগুলো অগ্রণী ইনস্টিটিউট, বিভিন্ন ধরনের রিসার্চের মাধ্যমে বিভিন্ন ধরনের মলিকিউল তো আমরা দেখতেই পাই, যেগুলো উঠে আসে। এখন একটা অন্যরকম প্রশ্ন, প্রাথমিকভাবে ধরুন কেউ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, সেটা সহজে বোঝা যাবে কিভাবে? মানে কি কি লক্ষণগুলো থাকলে তা আপনারা সহজে নির্ণয় করতে পারেন? ক্যান্সারের ক্ষেত্রে কিছু যদি আমি বলি যে মানে সাধারণ উপসর্গ যেগুলো যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই আসতে পারে, সেটা হচ্ছে যে হঠাৎ করে অনেকটা ওয়েট লস, রক্তাল্পতা, হিমোগ্লোবিন টেস্ট করলো দেখলো অনেকটা হিমোগ্লোবিন কমে গেছে, বা অনেকটা খিদে কমে যাওয়া, এগুলো সাধারণ উপসর্গ। এছাড়া ধরুন কোথাও একটা ফোলা, সেটা হঠাৎ করে খুব বাড়তে শুরু করেছে। মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের যে উপসর্গ, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে একটা ফোলাটা হঠাৎ করে বাড়তে শুরু করছে। বা যদি পেটের ক্যান্সার গুলো আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে পায়খানার সাথে রক্ত আসা, বা লাংসের ক্যান্সার যদি ধরি তাহলে সেক্ষেত্রে কাশি, এগুলো সাধারণ উপসর্গ হিসেবে ধরা যেতে পারে। আচ্ছা, ক্যান্সারের ঝুঁকিটা এখন
বাড়ছে বলা যেতে পারে, তাহলে কি কর্মব্যস্ততা এটা কি ক্যান্সারের ঝুঁকির একটা মূল কারণ হিসেবে দেখছেন? হ্যাঁ, কর্মব্যস্ততাটাকে যদি আমরা লিঙ্ক করি যে তার সাথে আমরা মানে শরীর চর্চা করার সময় আমাদের কমে যাচ্ছে বা আমাদের লাইফস্টাইলটার পরিবর্তন ঘটছে, যেখানে আমরা অনেক বেশি অফিস ওয়ার্ক করছি কিন্তু সেখানে আমাদের শরীর চর্চাটা কম হচ্ছে, এটা ডেফিনেটলি ক্যান্সারের সাথে লিঙ্কড আছে এবং সেটা সায়েন্টিফিক্যালি সেটা মানে প্রুভড। তো শরীর চর্চার দিকে প্রত্যেকটা মানুষের নজর দেওয়া উচিত এবং ওবেসিটি, শরীরচর্চার অভাবে যেটা হয় বা ফ্যাটি খাওয়া দাওয়া, এই জিনিসগুলো বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। ক্যান্সারকে তো মারণ রোগ হিসেবে ধরা হয়, বিশেষত যে পেশেন্ট বা যে রোগী প্রথমে ক্যান্সার আক্রান্ত হন তিনি মানুষ শারীরিকভাবে যতটা না ক্ষতিগ্রস্ত হন তার থেকে বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একজন ডাক্তার হিসাবে, একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার কিভাবে তা মোকাবিলা করার পরামর্শ দেবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা, কারণ ক্যান্সারের চিকিৎসাটা শুধুমাত্র সেই রোগের চিকিৎসা নয়, সেই ক্ষেত্রে তার মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ অংশ। মানসিক তার সাপোর্টের সাথে সাথে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, কারণ অনেক ধরনের চিকিৎসায় সেগুলো একটু খরচা সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তো বিভিন্ন ধরনের এনজিও সেক্ষেত্রে রয়েছে যারা ক্যান্সারের রোগীর সাথে সাথে তার পরিবারের যারা কেয়ার গিভার কথাটা আমরা ইউজ করি, সেই কেয়ার গিভারদের যাতে মানে ফাইন্যান্সিয়াল দিক, তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট এগুলো দেওয়া যায়, সেই দিকগুলো তারা দেখে থাকে। বর্তমান সময়ে কোন ধরনের ক্যান্সারের ঝুঁকি বেশি? হ্যাঁ, যেটা বললাম যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য যে ধরনের ক্যান্সারগুলো বাড়ছে, মানে যদি দেখা যায় যে মানে সোশিও ইকোনমিক শিফট কিন্তু ভারতবর্ষে হচ্ছে। আগে ভারতবর্ষকে ধরা হতো যে একটা গরিব দেশ, এখন ভারতবর্ষ ধীরে ধীরে উন্নয়নশীল দেশ হতে হতে উন্নত দেশের দিকে এগোচ্ছে, মানে আরবানাইজেশন অনেক বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আরবানাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্যান্সারের ইনসিডেন্স দেখা যাচ্ছে বাড়ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার মানে পেটের ভিতরের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার। এই ক্যান্সারের ইনসিডেন্স সেটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যদি আমি পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের কথা বলি, তাহলে যেটা মেট্রো সিটিস গুলোতে আগে প্রস্টেট ক্যান্সার হয়তো 7 নম্বর বা 8 নম্বরে ছিল, আজ থেকে 10 বছর আগে। সেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রস্টেট ক্যান্সার আজকে 3rd মোস্ট কমন ক্যান্সারে পরিণত হয়েছে। অর্থাৎ যত বেশি আরবানাইজেশন হবে তত বেশি আরবানাইজেশনের সঙ্গে যুক্ত ক্যান্সারের ইনসিডেন্সটাও বাড়তে থাকবে। এখন টিউমার থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কাটা অনেক সময় থাকে, আশঙ্কাটা বেশি। কোন ধরনের টিউমার ক্যান্সারের মূল মাথা ব্যথার কারণ হতে পারে? টিউমার বলতে আপনি যদি মানে বিনাইন ফোলা যেগুলো সেটাকে বলেন, যেটা ক্যান্সার নয়, কিছু কিছু ফোলা অনেক সময় দেখা যায় যে সেটা বিনাইন থেকে ম্যালিগনেন্সিতে ট্রান্সফরমেশন সেগুলোর হয়, কিন্তু মানে অনেক দিন ধরে 10 বছর 15 বছর ধরে সেই ফোলাটা আছে, তারপর ধীরে সেটা ক্যান্সার হচ্ছে। সেটার থেকে হঠাৎ করে কোনো ফোলা এলো, সেটা ক্যান্সারের ইনসিডেন্সটাই কিন্তু বেশি। ক্যান্সার হওয়ার মানে বিনাইল আর নন বিনাইল এই দুটো বিষয়কে বলা হয় টিউমারে। হ্যাঁ, বিনাইন আর ম্যালিগনেন্ট। আচ্ছা। বিনাইন মানে যেটা হচ্ছে যে ফোলা, কিন্তু তার মধ্যে ক্যান্সারের প্রবণতাটা তার মধ্যে নেই। আচ্ছা, বেশ। পুরুষ নাকি মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন এখন ক্যান্সার? পুরুষ মহিলা দুজনেই সমানভাবে আক্রান্ত হতে পারেন। পুরুষদের ক্ষেত্রে যেরকম ভাবে আমি বললাম যে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার মানে যেটা জরায়ুর মুখের ক্যান্সার, এগুলোর সম্ভাবনা তখন বাড়বে, বেশি হবে। রোগীর খাদ্যাভ্যাস, জীবনধারা পরিবর্তন ক্যান্সারের চিকিৎসার প্রভাব কি ফেলে? মানে আপনি তো বহুদিন ধরে চিকিৎসার সাথে নিযুক্ত রয়েছেন। হ্যাঁ, তো এই যেটা এই কথা হলো যে রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করলাম, সেই দিনটাতে আমাদের এটাই ফোকাস থাকে যে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, যাতে করে ক্যান্সার নিয়ে জনসচেতনতাটা আমরা বাড়াতে পারি। ক্যান্সার নিয়ে শুধুমাত্র ভয় পেলে হবে না, সচেতনতাটাকে বাড়াতে হবে। সেটা হচ্ছে যে স্ক্রিনিং এর প্রচন্ড বড় ভূমিকা রয়েছে ভারতবর্ষে। এতক্ষণ আমরা ক্যান্সার নিয়ে চুল চেরা বিশ্লেষণ করলাম এবং রাশিয়ার তৈরি ভ্যাকসিন নিয়েও আলোচনা করলাম। রাশিয়ার তৈরি ভ্যাকসিনের প্রভাব ভারতে কতটা পড়তে পারে ও ক্যান্সারকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই নিয়েই বললেন। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডাক্তার অভিক মণ্ডল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশেষ ধন্যবাদ। এর পাশাপাশি বিশেষ কৃতজ্ঞতা জানাই কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের
কর্ণধার সৈয়দ আশরাফ হোসেন বাবুকে আমাদের এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য।